সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে আছেন কবি এবং ঔপন্যাসিক ABM সোহেল রশীদ। বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত রহমান জিলু। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চালিয়েছে নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 19 অক্টোবর 2025। গত 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 ভোজ্য তেলের বাজার অস্থির, দাম বাড়ছে। 2011 শেয়ার বাজারের দ্বিতীয় দফায় ধস, সমাধান জানেন না অর্থমন্ত্রী। 2012 ভূমি রেকর্ড নিয়ে দুর্ভোগ চরমে। 2013 বিএনপির কার্যালয় অবরোধ করা, গণতান্ত্রিক অধিকার হরণ। 2014 তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। 2015 ধর্ষণ মামলার তদন্তে গিয়ে ফের ধর্ষণের চেষ্টা, পুলিশের বিরুদ্ধে মামলা। 2016 আবারও রামপাল প্রকল্প সরিয়ে নিতে বলল ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। 2018 খালেদা জিয়ার কি রায় হতে পারে তা আগেই অনুমান করা যায়। নজরুল। 2019 চক্রের দখলে রেলের 4000 একর জমি। 2021 নিয়ন্ত্রণহীন সড়ক দুর্ঘটনা। 2022 ইফটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত। 2023 বিএনপির নেতাকর্মীদের নতুন করে ধরপাকড় শুরু। দর্শক, সংবাদ শিরোনামগুলো আমরা দেখলাম। এবার এসব বিষয়ের উপরে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি সোহেল রশীদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম ভোজ্য তেলের বাজার অস্থির, দাম বাড়ছেই। ভোজ্য তেলের মতো মৌলিক পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল সরকার, এবং একই ধারাবাহিকতায় আমরা বছরের পর বছর দেখি যে কোনো পণ্যের, বিশেষ করে নিত্য পণ্যের দাম যখন বেড়ে যায়, ধরেন 10 টাকা বাড়লে সরকার নানানভাবে জনগণের চাপ বা জনগণের দাবির মুখে কমাতে বাধ্য হয় দু এক সময়, তা 10 টাকা বাড়লে 1 টাকা কমলো। এভাবে বছরের পর বছর এই প্রবণতায় এখন কিন্তু মানুষ নিত্যপণ্যের বাজারে গেলে হাঁসফাঁস খেতে হয়। এটি আসলে কি শুধুই সিস্টেম লস, না রাষ্ট্রের কোনো পলিসির সংকট, না আসলেই অর্থনীতির কোনো সংকট আছে এখানে? 2001 থেকে 2005-এর যে শাসন, সেই শাসনে আমরা দেখেছি যে তেলের মূল্য 30 টাকা থেকে 40 টাকা যখন হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে, দ্রব্যমূল্য কমাতে বলেছে। কিন্তু এই গত 15 বছর দ্রব্যমূল্য কমাতে বলেছিল, তখন কি কমেছিল? সরকার চেষ্টা করেছে, কিন্তু 40 টাকা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আপনার এই গত 15 বছর মানুষকে এমন একটি জায়গায় নিয়ে গেছে ফ্যাসিস্ট ব্যবস্থাপনায়, যে মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে। 40 টাকার তেল প্রতিবাদ করতে ভুলে গেছিল না, মানুষকে আসলে প্রতিবাদ করতে দেওয়া হয়নি, স্পেস দেওয়া হয়নি।
আমি সেই কথায় আসছি, ভুলে গেছে। এটি এরা একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে মানুষ প্রতিবাদ করে না, কিন্তু আসলে মানুষকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছিল না। মানুষ যখন রাজপথে নেমেছে, আপনারা দেখেছেন, যারা রাজনৈতিক কর্মী আছেন তারাও দেখেছেন যে মানুষকে রাজপথে নামতেই দেওয়া হয়, এবং কি দলীয় কার্যালয়ের ভিতর গিয়েও তাদেরকে মারধর করা হয়েছে নানানভাবে। আমাদের যে বিরোধী যে শক্তি, প্রতিটি নেতা, দলের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে মহল্লার নেতা, এমন কাউকে পাবেন না যে সকালবেলা সে হাজিরা দিতে কোর্টে যায়। সেটি না হয় রাজনৈতিক নেতারা প্রতিবাদ করতে পারেনি বা তাদের প্রতিবাদ করবার স্পেস দেওয়া হয়নি, কিন্তু সাধারণ মানুষকেও তো আমরা ওইভাবে কথা বলতে দেখিনি। সাধারণ মানুষকেও তো একই ব্যবস্থাপনায় আপনি যখন রাজপথে নামবেন, প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন, তাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয়নি, তাদের কথাটা বলতে পারেনি। এবং আপনার সেন্সরশিপ, যেটা আমরা 74 সালে দেখেছিলাম মাত্র 4টা পত্রিকা ছিল, কিন্তু এখন পত্রিকা ছিল, কিন্তু পত্রিকার পেছনে রক্তচক্ষুর শাসন ছিল, শাসানিটা ছিল, যে কারণে তারা লিখতে পারেনি। তারা তার নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, কিন্তু লেখাটা সেখানে তাদের। আপনারা যারা কবি সাহিত্যিক, যারা একটু মুক্ত মানসিকতার মানে লালন করেন এবং একটু বড় করে চিন্তা করার চেষ্টা করেন, আপনাদেরও তো কোনো কবিতা বা কোনো লেখনীতে উঠে আসেনি। এই কথাটা আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। আবার আমারও নিজস্ব বক্তব্য আছে। আমাদের যে যারা তরুণ লেখক, তাদের লেখনীর মধ্যে কিন্তু প্রতিবাদ আছে। তারা দ্রব্যমূল্যের বিরুদ্ধে। আপনি তো অভিজ্ঞ লেখক, আপনার লেখায় প্রতিবাদ ছিল না? আমার লেখার ভিতরে আছে। আমি প্রায় 50,000 1 লাখ লোকের সামনেও মঞ্চে দাঁড়িয়েও সেই কবিতা আবৃত্তি করেছি। খুলনায়, ঢাকায় আমি আবৃত্তি করেছি। এবং কিন্তু যেটা হয়েছে, যেটা আপনি বলতে চাইছেন, প্রতিষ্ঠিত যারা জনপ্রিয়, তাদের লেখনী থেকে কি সেই ধরনের লেখা এসেছে কিনা, আমি বলবো তারা সেইভাবে তাদের কথা তুলে ধরতে পারেননি। এবং পারেননি বলেই না, তারা তুলে ধরেননি, আমি বলবো পারেননি। কারণ একটি সময় থাকে, সবকিছুর একটি সময় থাকে। লেখকদের একটি সুবর্ণ সময় ছিল, বিশেষ করে বিগত কয়েক বছরের যে আন্দোলন সংগ্রাম, প্রতিবাদী নজরুল যে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহী কবিতা লিখে তিনি প্রমাণ করেছিলেন, বিদ্রোহী কবি হয়েই উঠেছেন বৈরিতার ভিতরে, এবং ওই সময় তিনি এটা লিখতে পেরেছিলেন। কিন্তু আমাদের এই 100 বছর পরে এসে আমাদের থেকে, আমরা যারা লেখালেখি করি, আমাদের থেকে এমন কেউ তো দাঁড়ায়নি সেভাবে। তাহলে কি লেখক ছিল না, কবি ছিল না? লেখক কবি যারা ছিল, মানে সবার ক্ষেত্রে না, কিছু তো প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা প্রতিষ্ঠিত বা যাদের কাছ থেকে মানুষ আশা করছিল, তাদেরকে নানানভাবে মেধা কিনে নেওয়া, মেধাকে কোটা। সোহেল ভাই, এইখানে আমি প্রতিবাদ করি। কবি সাহিত্যিকদের তো কিনতে পারার কথা না, কবি সাহিত্যিকরা তো বিক্রিযোগ্য নয়, কিন্তু তারা কি নিজেদের সত্তা, চিন্তা বা মনস্তত্ত্ব বিক্রি করে দিয়েছিলেন? বিক্রি করে না দিলেও তারা বন্ধক রেখেছিলেন আমার মনে হয়। কারণ আপনি যারা বন্ধক রাখে চিন্তার বা তারা মুক্ত চিন্তক নন, তারা আসলে তাদেরকে আপনি আমি লেখক বলবো কিনা, লেখকের সংজ্ঞায় আসে কিনা, সেইটাই আজকে এই তরুণদের কাছে প্রশ্ন। আপনি দেখেন গত 17 বছরে কারা 21শে পদক পেয়েছে, কারা স্বাধীনতা পদক পেয়েছে, কারা বাংলা একাডেমি পদক পেয়েছে, এগুলি দেখলে, এবং এটি পাওয়ার জন্য ওখানে যদি 200 লোক পেয়ে থাকে, আরো 500 লোক ছিল পাওয়ার জন্য। কবিতার ছলে আমরা স্তুতি দেখেছি, হ্যাঁ, স্তুতি, তৈলবাজি। এবং কি স্বাধীনতা পদক পাওয়ার জন্য এক কবি লিখেছে যে আমি একটি পরিবারকে নিয়ে 35টি কবিতা লিখেছি, আমাকে কেন স্বাধীনতা পদক দেওয়া হবে না। আরেকজনকে দেখা গেছে যে সে 21শে পদক পেয়েছে এবং বিএনপির আমলেই পেয়েছে, কিন্তু সে স্বাধীনতা পদক পাওয়া, ধমক দিয়ে স্বাধীনতার পদক নিয়েছে। একজন না, একাধিকজন। এমনও কবি 21শে পদক পেয়েছে বা বাংলা একাডেমি পদক পেয়েছে, যারা লেখালেখি করেন, আপনিও লেখালেখি করেন, আপনি চেনেন না, আমি চিনি না। কবিকুলের মৃত্যু হয়েছিল বা তাদেরকে কোমায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি যদি মানে কাব্যিকভাবে বলতে চাই, তাদেরকে কোমায় পাঠিয়ে দিয়েছিল এবং এখনো তারা কোমা থেকে ফিরে আসেননি। ও ফ্যাসিস্টদেরকে প্রাসঙ্গিক করবার জন্য তারা ইনিয়ে বিনিয়ে লেখবার চেষ্টা করছেন। এবং আপনি দেখেন এই কিছুদিন আগেও নানানভাবে এবং এখনো নানান উপমার ভিতর দিয়ে তারা ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার একটা
চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে আপনি যেহেতু কবি, একেবারে নিখাদ কবি, তো আপনার কাছে আমি একটু প্রশ্ন করি, যে কোনো দেশের শিল্প সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেয়া হয় বা ওই সংস্কৃতির বা ওই সভ্যতার মানুষদের যে সংস্কৃতি না এইরকম আরেকটি সংস্কৃতি চাপিয়ে দেয়া যায়, সেক্ষেত্রে ওই জনপদের রাজনীতি, অর্থনীতি সব কিছুই তো মোটা দাগে ধ্বংস হয়ে যায়। সংস্কৃতি সবচেয়ে বেশি প্রভাবিত করে, তারা সেটাই করেছে, তারা আমদানি করেছে। যেহেতু এটি করেছে, আমরা সেই সংস্কৃতিকে চিহ্নিত করতে পারছি না কেন এখনো, যে কোনটি আমাদের সংস্কৃতি কোনটি আমাদের না, আমরা এখনো কিন্তু পারি নাই। এটাই বিষয়টা হলো কি, সংস্কৃতিকে যেভাবে কুলুষিত করা হয়েছে, যেভাবে আষ্টে পৃষ্ঠে, তারা কিন্তু এক ধরনের ন্যারেটিভ চালিয়েছে যে সংস্কৃতির কোনো বর্ডার নেই, কোনো সীমান্ত নেই। না, এই কথার ভেতর দিয়েই যে তারা কোনো সীমানা না টেনে আমাদের যে সংস্কৃতি, যেটি মানে বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংস্কৃতি, 56,000 বর্গ মাইলে যত নৃগোষ্ঠী আছে, যত ধরনের ধর্মের মানুষ আছে, সবাই যার যার ধর্মের ভিতর দিয়েও তারা একটি মৌলিক সংস্কৃতি ছিল। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারিও আমাদের এখন সংস্কৃতির অংশ, পহেলা বৈশাখটাও আমরা আমাদের মতো করে উদযাপন করি। কিন্তু এই জায়গাগুলিতে তারা পরিবর্তন করে দিয়েছে, তারা সেই সমস্ত জায়গায় আমদানি করা, আমি বলবো আমদানি করা সংস্কৃতি, অপসংস্কৃতির ইম্পোজড কালচার তারা চালু করেছে। এবং এই ইম্পোজড কালচারের কারণে আমাদের যারা বিকশিত হওয়ার কথা, যারা যেভাবে কথা বলার কথা, আমাদের তরুণরা যে এই আন্দোলনের সময় এক দুটি কবিতার লাইন, দুটি ছন্দময় স্লোগান দিয়ে যেভাবে মানুষকে আন্দোলিত করতে পেরেছে, একজন প্রতিষ্ঠিত কবি কিন্তু তা পারেনি। কিন্তু এই যে কবিতার যে লাইনগুলো আন্দোলিত করতে সহায়ক হয়েছে, এই কবিতার লাইন কিন্তু শতবর্ষ আগের, নতুন এই প্রজন্মের কবিরা কোনো লাইন দিতে পারেনি। তারপরেও আপনার কিছু আছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, এভাবে কিন্তু কিছু লাইন এসেছে, এগুলো জনপ্রিয়তা পায়নি। এবং আমাদের যেমন কাজী নজরুল প্রাসঙ্গিক হয়ে গেল, এবং আমাদের একটি গান যে দেশটা তোর বাপের নাকি, এই গানটিও কিন্তু প্যারোডি গান, যেটাই হোক মানুষ অবলম্বন হিসাবে আন্দোলনে নিয়েছে, মানুষ গ্রহণ করেছে এবং মানুষ এটির দ্বারা উদ্দীপ্ত হয়েছে, এটিকে আমরা গ্রহণ করতেই পারি। একই বিষয়ে ঝিনু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি তো রাজনৈতিক কর্মকাণ্ড স্পোর্টস রিলেটেড হওয়া উচিত বলে আমি মনে করি, যেহেতু আপনি স্পোর্টস সেক্রেটারি। হ্যাঁ, অবশ্যই। তো সেই জায়গা থেকে আমাদের যে এই যে মনে করেন আর্থ সামাজিক জীবনে বা সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে রাজনীতি অনেক বেশি প্রভাবিত করে। বিগত হাসিনা রেজিমের সময় আমাদের সমাজগুলো তো ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা তো রাজনীতি করতেন, নিশ্চয়ই ছাত্র রাজনীতি করেই এই জায়গায় এসেছেন। রাজনীতির মোটা দাগে যদি সংজ্ঞায়িত করা যায় একেবারে সহজ ভাষায়, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক। আপনারা কি সম্পর্ক থেকে ছিটকে পড়বার কারণে ফ্যাসিবাদে স্প্রেড করেছে কিনা? আপনারা মানুষের সাথে সম্পর্কটি ওইভাবে রাখতে পারেননি, মানুষকে হুক আপ করতে পারেননি, আন্দোলিত করতে পারেননি, যেই কারণেই ফ্যাসিবাদে স্প্রেড করেছে যদি এটি বলি। এবং স্প্রেড করে এই দুঃশাসন, আজকে তেলের দাম, প্রসঙ্গক্রমে তেলের দাম উঠল, বা এভাবেই মনে করেন মানুষকে শোষণ করেছে, সে দায়ভার তো আপনাদেরও আছে কিছুটা, সেটিকে মনে করেন কিনা? বা মোটা দাগে ফ্যাসিজম স্প্রেড করার জন্য আপনারা কতটুকু দায় নেবেন? ফ্যাসিবাদ আসলে একটি সামষ্টিক শব্দ, এটা কিন্তু একটা শব্দ হইলেও এর মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত ভাব লুকায়িত আছে। একটা সরকার যখন ফ্যাসিজম হয়ে ওঠে বা ফ্যাসিবাদ হয়ে ওঠে, তখন কিন্তু তার সুদূর প্রসারী একটা পরিকল্পনা থাকে যে সে একটা ধারাবাহিকতায়, ঠিক আছে, সে আগাইতে থাকবে। এখানে সে কোনো কিছুকে তোয়াক্কা করে না। এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ বা সাংস্কৃতিক মতাদর্শ, এখানে কোনো কিছুকে সে তোয়াক্কা না করে সে সব কিছুর ঊর্ধ্বে উঠে সে শুধু নিজের যে চিন্তাধারা। না, এখানে আমি আপনার বিরোধিতা করব। কাউকে তোয়াক্কা করে না তখনই যখন সে দেখে সে সবচেয়ে বেশি শক্তিশালী, জনতা দুর্বল হয়ে গেছে, সমাজটা ভেঙে দিতে খুব সাকসেসফুলি সমাজটা ভেঙে দেওয়া হয়েছে। আপনারা তো একেবারে, আপনারাও একটি বড় রাজনৈতিক দল, বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা দুর্বল তারা করে দিয়েছে, এটি সঠিক, কিন্তু আপনারা তো দুর্বল হয়েছেন, আপনাদেরও তো নিজস্ব দুর্বলতা ছিল নাকি? হ্যাঁ, দুর্বলতাটা আসলে কি, যখন 2008-এর নির্বাচনে যখন এই শেখ হাসিনা ফ্যাসিজম সরকার যখন ক্ষমতায় আসলো, তো আসার পরে তারা একের পর এক, ঠিক আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
তখন তো বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি ছিল না, অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা তখন মাঠে দেখিনি। তো আমরা যখন জনগণের অধিকার, জনগণের বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে যখন আমরা মাঠে নেমেছি আন্দোলনের জন্য, তারা আমাদেরকে কঠোর হস্তে দমন করেছে। আমি 2008 মানে আপনাদেরকে কঠোরস্থ দমন করেছে। জনগণের দাবি দাওয়া নিয়ে যদি আপনারা রাস্তায় নামেন আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে জনগণ নিশ্চয়ই আপনাদের সাথে ছিল, জনগণ রাস্তায় নেমেছিল। যদি আপনার বক্তব্য সঠিক হয়, জনগণকে দমানো তো সহজ না। জনগণ তো 24-এ নেমেছে এবং ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছে। তার মানে আপনারা জনগণকে ওইভাবে হুক আপ করতে পারেননি। আপনাদের কাছে রাজনীতি যে একটি সামাজিক সম্পর্ক, এই জিনিসটা আপনাদের কাছ থেকে সরে গিয়েছিল হয়তো বা নাকি? না, আসলে সায়েদ ভাই, এই 24-এ যে আন্দোলনটা হলো, গণ আন্দোলনটা, এটা কিন্তু শুধু যে ছাত্রদের আন্দোলন সেটা না, কিন্তু না, আমি তো বলছি জনগণের আন্দোলন। হ্যাঁ, জনগণের আন্দোলন। তো এই আন্দোলনের যে দেখেন 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছে, সেই মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু শুধু 71 সাল ছিল না। সেটা কিন্তু আপনি ধরেন 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এগুলো কিন্তু তাকে উৎসাহিত করেছে। উৎসাহিত করার ফলে কিন্তু এই বাংলাদেশের যে বাঙালি জাতি, এরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধতার ফলেই কিন্তু 1971 সেই ঐক্য কিন্তু করেছিল রাজনৈতিক শক্তিগুলোই, জনগণকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু আপনারা কিন্তু এই 24-কে রাজনৈতিক দলের ভূমিকা আছে, জনগণকে কিন্তু ওইভাবে বুস্ট আপ আপনারা করতে পেরেছেন। জনগণ নামবার পরে এটাকে রাজনৈতিক শক্তিগুলো সহায়ক বা ব্যাকআপ দেওয়ার কারণে এটি সফলতা পেয়েছে। হ্যাঁ, প্রেক্ষাপট তৈরি হয়েছে রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায়, এটি সত্য। কিন্তু রাজনৈতিক দলের পেছনে জনগণ গিয়ে দাঁড়ায়নি কিন্তু এইবার। না, সেটা আসলে কি শোনেন, যখন এই কোটা আন্দোলনটা শুরু হলো 2013 থেকে, তো এটা শুরু হয়েছে 2013 এবং 2018-তে, তারপর 24-এ শুরু হইলো। যখন 2024-এ যখন কোটা আন্দোলনটা শুরু হয়, ঠিক সেই সময় কিন্তু আমাদের দলের ডিরেক্টিভ ছিল যে ছাত্ররা যেখানে আছে তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও। আমরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াইছি। ছাত্র নেতা ছিলেন? না, আমি ছাত্র নেতা না। 24-এ আমি স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক। না, 18-র কথা বলছেন? হ্যাঁ, 18-তে আমি ছাত্র নেতা ছিলাম। তখন 13-তে আমি ছাত্র নেতা ছিলাম। না, আমরা দাঁড়িয়েছি তো তখন। তো সেটা পালে হাওয়া পায়নি কেন? হ্যাঁ, পালে হাওয়া পায়নি হয়তো, সেটা 18-তে পালে হাওয়া পায়নি, কিন্তু 24-এ সেটা পেয়েছে। আসলে এটা তো ধারাবাহিক প্রক্রিয়া, তাই না? দেখেন, আমরা যখন 2013-18-তে, আমি তখন ছাত্র নেতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার নিয়ে অনেক আন্দোলন করেছি, ঠিক আছে। তারপর এই কোটা আন্দোলন নিয়ে আমরা রাজপথে নেমেছি। এবং 24-এ যখন কোটা আন্দোলন শুরু হলো, ঠিক প্রথম দিন থেকে কিন্তু আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু আমাদেরকে ডিরেকশন দিছে যে তোমরা রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে, তোমরা যে আমাদের যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা আছে, তোমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে ছাত্রদেরকে সেই শাহবাগের যে মঞ্চে এদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিবা। তোমরা ছাত্রলীগ যাতে তাদেরকে অ্যাটাক করতে না পারে রাস্তায়। আমরা কিন্তু এই ভূমিকাগুলো পালন করেছি, কিন্তু আমরা কিন্তু কখনো স্বীকার করিনি। কারণ আমরা যদি ওই মুহূর্তে স্বীকার করি, মানে স্বীকার শব্দটি মনে হয় ভুল বলছেন, ক্রেডিট নেয়া। হ্যাঁ, আমরা কৃতিত্ব নিতে চান। হ্যাঁ, স্বীকার বা ক্রেডিটটা আমরা নেইনি ওটা। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটি ওই জায়গায় ছিল না যে জনগণের দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তায় নামতে ব্যর্থ হয়েছেন। আমি একটু সংযুক্ত করতে চাই। আমি করতে চাই যে জনগণ বলতে আমরা আসলে কি বুঝি। আমরা এই যে আন্দোলনের 24-এর আন্দোলনের আগের যে 2-3 বছর যদি আপনি দেখেন, যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সারা বাংলাদেশে মানুষকে উজ্জীবিত করার বিভাগীয় সমাবেশগুলি করেছেন। সেটি তিনি করেছেন, আমি বলছি করেছেন, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে, নদী সাঁতরে এসেছে, পায়ে হেঁটে এসেছে, কিন্তু সেটি আপনারা ক্যাশ করতে পারলেন না। ক্যাশ করতে পারলাম না। আন্দোলন আমাদের যদি আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখি, আমরা এই বাঁশের কেল্লার আন্দোলন দেখেছি, বাঁশের কেল্লা দেখেছি, আমরা ফরাইজি আন্দোলন দেখেছি। অনেক আন্দোলনের পর এসে যখন আমরা সফল হলাম, সেটা কিন্তু চেয়ার টেবিলে লেখালেখির মাধ্যমে সফল হলো। সেখানে কোনো যুদ্ধ নাই, তাই না? কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ সংগ্রামের ভিতর দিয়ে এসেছি। ঠিক তেমনি ভাবে আমাদের যে আন্দোলন, আমরা যে মানুষকে উজ্জীবিত করায়, যারা 24-এ যেটা ঘটেছে সেটার প্রেক্ষাপটটি তৈরি করা হয়েছে, সেটি ঠিক আছে। এবং সেটি তৈরি করতে এই যে মনে করেন, আমি একটা কথা বলতে চাই, সব বলে কিন্তু 6 পিটানো যায় না। এবং একজন স্বৈরশাসী শাসক নানান বুদ্ধি এটে কিন্তু তার সরকার পরিচালনা করে। আমার বক্তব্য যেটি, এই যে আমরা ভোজ্য তেলের যে দাম, এখনো একই অবস্থা। তেলের দাম যে কমেছে বিষয়টা এরকম না, হয়তো কিছুটা কমেছে,
মানে অতিরিক্ত বর্ধিত হ্যাঁ, জায়গা এটা- থেকে। এটার জন্য- এর জন্য তো রাজনৈতিক এক ধরনের ব্যর্থতা ব্যর্থতা আছেই। আমি ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা আমি ওই অর্থে বলবো না। আমি কারণ যেটা বল- রাজনৈতিক শক্তিগুলো আমি যদি যেটা ব্যর্থ না বলতে হতো, চাই, মানুষের লুটেরারা তো লুটপাট মানুষ করতে পারতো না। প্রথম চায় তার অধিকার প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, যে ছেলেটির বয়স 30 বছর, সেই- সে কিন্তু ব্যালট পেপার কি রকম জানে না, ভোট কেন্দ্রের আচরণ কি রকম সে জানে না। তো এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আসলে অন্যান্য বিষয়গুলিকে উপেক্ষা করা হচ্ছে না, অন্যান্য বিষয়গুলি গেছে। থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু আসলে এটাকে। দেখেন, গরিবের রাজনীতি বা মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের রাজনীতি কিন্তু শুরু হয় বাজারের ব্যাগ থেকে। যেখান থেকেই শুরু হোক, আপনি যখন 24-এর আন্দোলন দেখবেন, এক রিক্সাওয়ালা দাঁড়িয়ে সেলুট করছে, তার আন্দোলন তো ছিল তখন রিক্সা চালিয়ে না, টাকা উপার্জন না, না, করা। না, তার আন্দোলনটি ছিল যে এই দুঃশাসনের অবসান হলে অবসান হোক, তার জীবন মানের উন্নয়ন তার হবে। মানে সে তার সেদিনের আয়ের ব্যবস্থা সে উপেক্ষা সে চিন্তা করেছে, করেনি। চিন্তা করেনি। ঠিক আমিও সেই এবং জায়গাটিতে এই সোহেল ভাই বলছি পরিবেশটি যে তৈরি করার জন্য, এই পরিবেশটি তৈরি করার জন্য রাজনীতিবিদদের দীর্ঘদিনের পরিশ্রম আছে, জি। সংস্কৃতি কর্মীদেরও দীর্ঘদিনের। যেমন আপনি বললেন যে সেইভাবে কবিরা দাঁড়াতে পারেনি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে 3 তারিখ, আগস্টের 3 তারিখ কিন্তু না, না, কবিরা আমি দাঁড়িয়েছিল। কিন্তু 3 তারিখ বা জুলাইয়ের কথা বলছি না। এই যে হাসিনার মানে শেখ হাসিনার যে রিজিমটা, টোটাল রিজিমে আমরা ওইভাবে কিন্তু না, ওইভাবে দেখিনি, আসে নাই। ওইভাবে দেখিনি। ওই- অনেক নামি দামি কবি, অনেক পুরস্কারপ্রাপ্ত কবি আমাদের আছে। জন্য আবু সালেরই আছে যে এই যে ছড়া দিয়ে তিনি বিখ্যাত, সেই ছড়া তো আর এই এই 15 বছরের মনে ছড়া আসে না। কিন্তু তিনি লিখেন নাই। লেখেন নাই। আচ্ছা, আবার এই জিনিসও আছে যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ হ্যাঁ, হেলাল সময়। হাফিজের সেই কবিতা, হেলাল হাফিজের সেটি তো আমি বলছি 71-এর কবিতা। সেই কবিতাটা কিন্তু উনি লিখেছেন 71-এ, কিন্তু এই কবিতাটির যথাযথ প্রয়োগ হয়েছে 90-এর আন্দোলনে। সুতরাং একটা সমকালীন কবিতাই যে বা সমকালীন সাহিত্যই যে তাকে অনুপ্রেরণা করে তা না। দীর্ঘ নজরুলের প্রেরণা, নজরুলের গান, যে গান আমরা কিছু গান আছে আমরা নিজেরা পছন্দ করতাম না, কিন্তু এই 24-এ এসে মনে হয়েছে এই গানটি এই জন্যই হয়তো লেখা হয়েছে। তার মানে এরপরে ভবিষ্যতে যদি কখনো এরকম দুঃশাসন বাংলার মাটিতে নেমে আসে, বাংলাদেশের কবিরা প্রতিবাদ করবে, লিখবে, লেখকরা অবশ্যই লিখবে, কিন্তু সেই বিকশিত হওয়ার সুযোগটি তাদের নিশ্চয়ই আমরা পাবো। আমরা তো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেটাই চাই। কলমের স্বাধীনতা চাই, কলমের স্বাধীনতা না, ভাবনার স্বাধীনতা অন্তত হোক। ভাবনারও স্বাধীনতা চাই, ভাবনার স্বাধীনতা আনলে লিখবার স্বাধীনতা এসে সব যাবে। স্বাধীনতাই আমরা চাই। জি, ঝিলু, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি। 2011 সালের খবর, শেয়ার বাজারে দ্বিতীয় দফায় ধস, সমাধান জানেন না অর্থমন্ত্রী। এটি বেশ আলোচিত খবর যে 4,500 কোটি টাকা খুব বেশি টাকা না। এটি দিয়ে তিনি আলোচিত, সমালোচিত যেভাবেই বলেন। আপনারা যারা সরাসরি রাজনীতি করেন তারা নানানভাবে এটিকে রাজনৈতিক রেটরিক হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু শেয়ার বাজারের যে এই ধসের ফলে রাষ্ট্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারী যারা, আমরা দেখেছি ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হয়েছে। আবারও কিন্তু শেয়ার বাজারে ধস শুরু হয়েছে। শেয়ার বাজারের এই ধসের নেপথ্যে দরবেশ নামে একজনকে প্রতীকী অর্থে নানান সময় আপনারা সমালোচনা করেন। এখন তাহলে কে সেই দরবেশ? তো জেলে। আসলে একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির মধ্যে কিন্তু একটা হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজার যখন একটা দেশে চলমান থাকে বা শেয়ার বাজারটা যখন স্ট্রং থাকে, তখন কিন্তু দেশের অর্থনীতি অনেক স্ট্রং থাকে। তো শেয়ার বাজারের মাধ্যমে কিন্তু দেশের অর্থনীতিটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়। তো আমরা দেখলাম যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে দুইবারই, 1996 সালে একবার এবং 2011 সালে একবার, এই দুইবার কিন্তু শেয়ার বাজারে ধস আমরা দেখেছি। যে সাধারণ জনগণ, যারা সাধারণ বিনিয়োগকারী ছিল, তারা ভিটে মাটি বিক্রি করে নিয়ে সে শেয়ার বাজারের মধ্যে কিছু টাকা বিনিয়োগ করেছিল যে এখান থেকে কিছু আয় রোজগার করবে এবং সেটা দিয়ে তার সংসারটা চালাবে। কিন্তু দেখা গেল যে 96 সালে শেয়ার বাজারটা 1 বছরের মধ্যে একদম পুরোপুরি ধস। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল তারা একদম পথে বসে গেল। সেই ধারাবাহিকতা, আপনি যার নাম বললেন যে সেই দরবেশ, আবার 2011 সালে আসে সেই দরবেশের কারসাজি। সেই দরবেশ আবার শেয়ার বাজারটাকে গ্যাম্বলিং করে শেয়ার বাজারটাকে প্রথমে উঠালো। 2009 সালে দেখা গেল 62% সূচক উঠে গেছে, 2010-এ গিয়ে দেখা গেল 83%, এবং 2011-তে গিয়ে সেটা আবার 10%-এ সে নামিয়ে নেয়। এই যে সাধারণ যে গ্রাহক ছিল, যারা সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদেরকে একদম তিনি পথে বসিয়ে দিলেন।
এটা কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার একটা অংশ। মানে তারা এই লুটে নিয়েছে, লুটে নিয়েছে। একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায়। আসলে এই শেখ হাসিনা যে বিশেষ করে 2008 থেকে যখন 2024 পর্যন্ত দেশটাকে শাসন করেছে, তার মূল লক্ষ্য ছিল যে এদেশের অর্থনীতি, এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের সংস্কৃতি, এই সব কিছু ধ্বংস করে দেওয়া। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সোহেল ভাই, 2015 সালের একটি খবর, আপনি যেহেতু কবি মানুষ, আপনার কাছ থেকে একটু এইসব বিষয়ে আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে ধর্ষণের মামলার তদন্তে গিয়ে ফের ধর্ষণের চেষ্টা, পুলিশের বিরুদ্ধে মামলা, 2015 সালের খবর। এটা তো শুধু একটা খবর, মানে হয়তো আজকের এই দিনে আমাদের সামনে একটি খবর এসেছে, আজকের দিনের খবর, কিন্তু এরকম অজস্র খবর আছে। আপনার যেই দেশে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়, যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে তারা তাদের রাজনীতির নাম দিয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করে, যে দেশে তদন্ত করতে গিয়েও সেখানে আবার ধর্ষিতাকে ধর্ষণ করে। এবং আসলে এই দেশটা তো কোনো সিস্টেমের ভিতর ছিল না। অতীতে আমরা স্বৈরাচার দেখেছি, তার নিজস্ব আগ্রহ, নিজস্ব কর্তৃত্ব সে বজায় রেখেছে, কিন্তু এবার রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে এবং নিচ থেকে উপর পর্যন্ত সবাই। এবং আপনি দেখেন ব্যাংক লুট, ব্যাংকের কোথাও কোনো টাকা পয়সা নাই, আপনার রিজার্ভ লুট, বাংলাদেশ ব্যাংকের মতো রিজার্ভ থেকে টাকা চলে যায়, তারা বলতে পারে না। যেখানে 3 জনের কাছে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডের কেলেঙ্কারিটাও আছে সেখানে। এই ধর্ষণগুলি ছিল, আমার কাছে যতটুকু মনে হয়, এই ধর্ষণগুলি ছিল যে সমস্ত মানুষের কাছে টাকা হয়ে গেছে, তারা তাদের সে টাকার যে ক্ষমতা, টাকার যে পাওয়ার, এই বিলাসিতা, এটি নানান ভাবে তারা, মানে জনগণ গিনিপিগ হয়ে গেছে এবং নানান ভাবে। যে ওই আগে আমরা শুনেছি না যে দস্যুরা যে এই একে ধর, রাজা যাচ্ছে এই সুন্দরীকে উঠা, ওইখানে আমরা চলে গিয়েছিলাম, মানে একটা রামরাজত্ব। আমি ঠিক বলেছেন, আমরা রামরাজত্বে চলে গিয়েছিলাম। এবং সেইখানে যে প্রতিবাদ যারা করেছে, আমাদের শেষ করতে হচ্ছে, এই রামরাজত্ব থেকে তো আমরা একটা ভালো রাজত্বে ফিরবো বলে 24-এর গণ অভ্যুত্থান, আমরা কি ফিরতে পারবো? আপনার কবিমন কি বলে? আমরা যে উদ্দেশ্যে 24-এ আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, 24কে আঁকড়ে ধরে যেভাবে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, যদি এই স্বপ্ন প্রবাহিত হতে থাকে বা আমরা দেখতে থাকি, আমাদের অধিকার, ভোটের অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ 75-এও ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ 90-তেও ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ 2024-এর পরবর্তী পর্যায়েও ঘুরে দাঁড়াবে। যদিও আমরা 75 এবং 90-এর পরে সেই ঘুরে দাঁড়ানো ধরে রাখতে পারিনি, কিন্তু ব্যর্থ হয়েছি। বারবার বর্গী এলো দেশে, বারবার বর্গীরা আসতে পারে, বর্গী যাতে না আসতে পারে সেজন্য তো সবাই কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হবে এবং সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতা কে বসবে এই নিয়ে কারাকারি না করে বাংলাদেশের পরিবেশকে প্রতিষ্ঠিত করতে হবে। জি, ধন্যবাদ সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। ঝিলু আপনাকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।